আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের জন্য অধ্যায় 16 আজকে স্টার্ট করব। অধ্যায় 16 স্টার্ট করার পূর্বে আমরা কিছু কথাবার্তা তোমাদের বলে দেব এই অধ্যায় সম্পর্কিত। এই অধ্যায়টা হচ্ছে পরিমিতি। পরিমিতিটা হচ্ছে পরিমাণের হচ্ছে বাহিরের অংশ, আর মিতি অর্থ কি? মাপ। আমরা কিন্তু একটা সন্ধি বিচ্ছেদ পড়ছিলাম, দেখো ছোটবেলায়। বিদ্যা যুগ আলয় সমান কি পড়তাম? বিদ্যালয়। বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আমি একটা সন্ধি বিচ্ছেদ নিচে লিখি, পরি যুগ মিতি একসাথে করলে কি হবে? পরিমিতি। পরিমিতি। এখানে দেখো উপর লেখা আছে বিদ্যা যুগ আলয় সমান কি আসলো? বিদ্যালয়। আর আমি নিচে কি লিখলাম? পরিযোগ মিতি সমান সমান পরিমিতি। তার মানে হচ্ছে এখানে দুইটা অংশ আছে। বিদ্যালয়ের ভিতরে যেরকম দুইটা অংশ আছে, ঠিক পরিমিতির ভিতরে দুইটা অংশ আছে। এই যে পরি অর্থ হচ্ছে সীমানা, সীমানা, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে পরিমিতি শব্দের অর্থ কি হয়? সীমানার পরিমাপ। সীমানার পরিমাপ। আমরা এই সীমানার পরিমাপ আজকে পড়া শুরু করব। এটা কিভাবে মাপতে হয়? আমরা ক্লাস 1 থেকে আমরা পড়তাম ত্রিকোণা, এরকম একটা পড়তাম না? ত্রিকোণা, এটা চারকোণা, এটা গোল, আমরা এগুলো পড়তাম। আমি এগুলো তোমাদের আইকা দিলাম। আমরা যেহেতু বড় হয়ে গেছি, ক্লাস নবম দশম শ্রেণীতে পড়ি, সেই জন্য এগুলো বড় হয়ে গেছে, এখন নাম হয়ে গেছে। আমরা ক্লাস আর 1-2-তে আমরা এগুলো পড়তাম কি? তিনকোণা, চতুর্কোণা, এটা হচ্ছে গোল। আর এখন এটার নাম হচ্ছে ত্রিভুজ, এটার নাম হচ্ছে চতুর্ভুজ, আর এই গোলের নাম হচ্ছে বৃত্ত। আমরা এই তিনটা পার্ট পড়ব। কয়টা পার্ট? তিনটা পার্ট। ত্রিভুজের জন্য অধ্যায় হচ্ছে 16.1, চতুর্ভুজের জন্য অধ্যায় হচ্ছে 16.2, বৃত্তের জন্য অধ্যায় হচ্ছে 16.3। আর তিনটা একসাথে করলে যেটা আসবে এটা হচ্ছে ঘনবস্তু। কি বস্তু? ঘনবস্তু। ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, বৃত্ত সব মিলিয়ে কি বস্তু? ঘনবস্তু। আর তিনটা অধ্যায় যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16.4। তাহলে 16-1 থেকে কত পর্যন্ত? 16-4 পর্যন্ত। এখানে যেতগুলা অধ্যায় আছে, এই চারটা অনুশীলনী মিলে একটা অধ্যায়, আর এটার নাম হচ্ছে অধ্যায় 16। আমরা এটা স্টার্ট করব। তাহলে প্রথম অধ্যায় আমরা শুধু ত্রিভুজের হিসাব নিকাশ করব, দ্বিতীয় অধ্যায় শুধু চতুর্ভুজের হিসাব নিকাশ, আর তৃতীয় অধ্যায় শুধু বৃত্তের হিসাব নিকাশ। এই ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই তিনটা একসাথে করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ঘনবস্তুর অধ্যায়। আর ঘনবস্তুর অধ্যায়টা হচ্ছে তোমাদের বইয়ের কত? 16.4। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। তাহলে আমরা শুরু করি 16-1 নিয়ে আলোচনা। 16-1, 16.1 আমরা এই অংশটুকু পড়ব আজকে। তাহলে আমি একটু তোমাদের বেসিক দেই। এখানে পরিমাপ কথাটা যেহেতু আসলো, সীমানা পরিমাপ। সীমানা মানে হচ্ছে আমরা এই বোর্ডের দিকে তাকায় দেখি, দেখো 1টা 2টা 3টা, এর নিচে একটা। কয়টা সীমানা আছে? 4টা। ঠিক এরকম আমরা ত্রিভুজের সীমানা নিয়ে আলোচনা করব। তাহলে পরিমাপ কাকে বলে? একজন যদি জিজ্ঞেস করে পরিমাপটা কি, কোন অধ্যায় পড়তেছো? তোমরা বলতেছো পরিমিতি। আচ্ছা, তুমি জিজ্ঞেস করছো, বলছো পরিমিতি কি? তুমি বলছো যে পরিমাণের সীমানা, আর মিতি মানে কি? মাপ। তাহলে সীমানা মাপ। এখন কথা হচ্ছে যদি বলে সীমানা মাপ যে,
আমরা বললা, তুমি যে বললা এই পরিমাপটা কাকে বলে এখন বলো। তাহলে আমরা বলবো পরিমাপ হচ্ছে পরিমাপকৃত রাশি আর হচ্ছে একক রাশি অনুপাত। পরিমাপ সমান সমান কি? পরিমাপ। পরিমাপ সমান সমান পরিমাপকৃত রাশি। পরিমাপকৃত রাশি, কৃত রাশি ডিভাইডেড বাই হচ্ছে একক রাশি। একক রাশি। এখন এটা ভাঙতে গেলে আমরা পরিমাপ করব। পরিমাপকৃত রাশি আমরা চাল দিলাম উপরে, চাল বা ডাল বা তেল যে কোনো একটা কিছু দেওয়াই হবে, অর্থাৎ চিনি দিলেও চলবে। আর নিচে আমরা 1 কেজি একটা পাথর দিলাম, তাহলে এটা হচ্ছে একক। এটা আমরা সবাই জানি। এখানে 5 কেজি দেওয়া যাবে, 10 কেজি দেওয়া যাবে, 40 কেজি দেওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে পরিমাপকৃত রাশি হচ্ছে চাল, আর একক রাশি হচ্ছে যে আমাদর্শ যে পাথরটা। এই দুইটার অনুপাত করলে যেটা বের হবে সেটাই হচ্ছে কি? পরিমাপ। তাহলে পরিমাপের সংজ্ঞাটা কি? পরিমাপকৃত রাশি। এই দেখো পরিমাপকৃত রাশি, এবং এটা কি রাশি? একক রাশি। আর এই যে মাঝখানে যে বড় টানটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভাগের টান। এটা আমরা লিখতে পারবো এইভাবে, এ ভাগ বি। এটাকে লেখা যাবে এ, এই ভাগ মান হচ্ছে অনুপাত, এটা হচ্ছে বি। তাহলে আমরা সেম এটাকে বলতে পারি পরিমাপকৃত রাশি। এটা অনুপাত আর এটা কি রাশি? একক রাশি। এই দুইটার অনুপাতকে একসাথে কি বলা হয়? পরিমাপ বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এখন সূত্র নিয়ে আলোচনা করি অধ্যায়ের জন্য। তাহলে আমি সূত্র নিয়ে আলোচনা করার জন্য আমি এগুলো মুছে দিব। আমি কিন্তু তোমাদের শুরুতেই বলে দিয়েছি এই 16.1 হচ্ছে ত্রিভুজ নিয়ে আলোচনা করা। ত্রিভুজ, ত্রিভুজ। তাহলে আমরা একটু দেখি। ত্রি অর্থ হচ্ছে 3, আর ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু। তাহলে ত্রিভুজের অর্থ কি হয়? 3 বাহু। কয় বাহু? 3 বাহু। এখন বিষয়টা দেখো, ত্রি অর্থ কি? 3, আর ভুজ অর্থ কি? বাহু। একসাথে কি আসলো? 3 বাহু। তাইলে আমরা এই যে 3 বাহু পাইলাম, 3 বাহু নিয়ে আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আবদ্ধ মানে হচ্ছে এর ভিতরে ঢোকা যাবে না। ধরো এইখানে হচ্ছে এ, এইখানে বি, এইখানে দিলাম সি। তাহলে এইদিকে আমরা জোড়া দিলাম এসি। তাহলে একটা বাহুর নাম হচ্ছে কি? এবি। আর একটা বাহুর নাম হচ্ছে কি? বিসি। আর একটা বাহুর নাম হচ্ছে কি? এসি। এই যে 3 বাহু আমরা একটা একটার সাথে জোড়া দিলাম, জোড়া দেওয়ার পর আবদ্ধ চিত্র হয়ে গেল। দেখো আমরা যদি এইরকম করি, এইদিকে একটা মার্কার, এদিকে একটা মার্কার, আর নিচে যদি আরেকটা মার্কার দিই, তাহলে 3টা মার্কার দিলে আমরা এরকম 3টা বাহু পাবো। আর 3টা বাহু নিয়ে গঠিত আবদ্ধ চিত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। আর এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করে যাবে, আমরা এটা বের করে তোমাদের দেখাবো। তাহলে ত্রিভুজের প্রাথমিক সূত্র আমরা জানি। বিসিটা আছে আমাদের, এটা হচ্ছে মাটি বরাবর। আমরা যে বেঞ্চের উপর বা ফ্লোরের উপর দাঁড়িয়ে আছে, এটা কিন্তু মাটির উপর প্রতিষ্ঠিত। সেই শর্তে বিসিটা কি? মাটি। আর এডা উপরে আছে, এটাকে বলা হয় শীর্ষ। তাহলে এই শীর্ষ থেকে মাটির উপর লম্ব টানলাম, লম্ব। তাহলে সি অক্ষরের পরের যে নতুন অক্ষরটা আসবে তার নাম হবে কি? ডি। লম্ব মানে এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে লম্ব, আর এই বিসিটা হচ্ছে কি? মাটি। মাটি মানে হচ্ছে কি? ভূমি। তাহলে ত্রিভুজের সাধারণ সূত্র, এটা হচ্ছে প্রাথমিক সূত্র। ত্রিভুজের প্রাথমিক সূত্র। প্রাথমিক সূত্র। প্রাথমিক সূত্র সমান সমান ত্রিভুজের প্রাথমিক ক্ষেত্রফল নির্ণয় সূত্র। প্রাথমিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা আমরা একবারে ক্লাস 3 থেকে পড়ে আসতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে যেহেতু ক্ষেত্রফল কত আছে, ক্ষেত্রফল থাকলে এখানে বর্গ লেখা লাগবে। ক্ষেত্রফল মানে কি লেখা লাগবে? বর্গ। ভূমি যদি মিটারে থাকে তাহলে এখানে মিটার আসবে, উচ্চতা মিটার থাকলে এখানে মিটার আসবে। আর যেটা এখানে কিছু লেখা নেই সেই জন্য আমরা লিখব একক। তাহলে কি আসবে এখানে? বর্গ একক। এখন এখানে হাফ থাকলো, ভূমির ইংলিশকে আমরা বেজ ধরি, বেজ তলানি, BASE বেজ। এই বেজ হচ্ছে তলানি। আর তলানি কিসের উপর থাকে? মাটির উপর। মাটিকে আমরা ভূমি ধরলাম, ভূমির জন্য কি লিখলাম? বি। আর ইংলিশে উচ্চতাকে বলা হয় হাইট, HIGST, হাইট। হাইট হচ্ছে কি? উচ্চতা। আর হাইটের জন্য কি? H। তাহলে এখানে উচ্চতার জন্য কি আসবে? H। আর এখানে তো আসি বর্গ একক, থাকুক বর্গ একক। তাহলে হাফ BH বর্গ একক। এটা হচ্ছে আমরা একবারে ত্রিভুজের প্রাথমিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এখানে ভূমিকে BC আর উচ্চতাকে AD। আমরা যদি এখানে মান বসাই তাহলে লিখতে পারবো হাফ। এটা তোমাদের মুখস্থ করা লাগবে, দাগ দেওয়া অংশটুকু। আমি যদি চিত্র থেকে লিখি তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে BC, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি? AD। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের শিরকোণ হতে ভূমির উপর অঙ্কিত রেখাংশটা হচ্ছে লম্ব। আর লম্বকে কি বলা হয়? উচ্চতা বলা হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্লিয়ার? এটা প্রাথমিক সূত্র চলে গেল। এখন আমরা দ্বিতীয় সূত্র দিব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। যেহেতু ত্রিভুজ বলা আছে, সমকোণী ত্রিভুজ আমরা কোন ত্রিভুজ লিখতে পারবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ লেখা যাবে, স্থূলকোণী ত্রিভুজ লেখা যাবে। তাহলে আমরা একটু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এটার নাম দিলাম বি, আর এই প্রান্তের নাম দিলাম কি? সি। এই প্রান্তেও জোড়া দেওয়া যাবে অথবা এই প্রান্তে, যে কোনো এক প্রান্তে জোড়া দিলেই হইলো। তাহলে আমরা ধরো এই প্রান্তে জোড়া দিলাম, তাহলে এই বিন্দুর নাম কি? এ। তাহলে একটা বাহুর নাম কি? বিসি, আর একটা বাহুর নাম কি? এসি। এখানে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। আর এই পাশে জোড়া দিলে এ বিটা হচ্ছে অতিভুজ। এইটা হচ্ছে সমকোণ, সমকোণের বিরোধ প্রান্তের নাম কি? অতিভুজ। আর যেটা মাটি বরাবর আছে তার নাম কি? ভূমি। আর এইটার নাম কি? উচ্চতা। তাহলে এইটার জন্য বি, আর এইটার জন্য কি? এইচ। এটার জন্য কি? এইচ। তাহলে এটার জন্য সমকোণী ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এইটাকে যদি আমরা থিটা ধরি, এই কোণটাকে আমরা থিটা ধরি, তাহলে এটা সূক্ষ্মকোণ। তাহলে উল্টা দিকেরটা হচ্ছে লম্ব, তাহলে লম্বের নাম কি? এসি। তাহলে সমকোণী ত্রিভুজের বেলায় লম্ব উচ্চতার কাজ করবে। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ত্রিভুজ এ বি সি এর চিহ্নের নাম হচ্ছে ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি মানে কি? বি, আর উচ্চতা মানে কি? এইচ। এখানে এইচ থাকবে। আর ক্ষেত্রফল মানে এখানে কি থাকবে? বর্গ, আর পিছনে একক লেখা থাকবে। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বেলায় প্রযোজ্য ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা দিয়ে আবার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। এখন আমরা পড়ব তৃতীয় সূত্র। 1 নম্বর সূত্রটা হচ্ছে পূর্বেরটা, আর এটা হচ্ছে 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র দিয়ে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, আর এই সূত্র দিয়ে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাছাড়া এই সূত্রগুলা দিয়ে
এই ত্রিভুজের ক্ষেত্রফল আরও আনুষঙ্গিক সূত্র দিয়েও বের করা যাবে, সেগুলো আমরা তোমাদের ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা তৃতীয় সূত্রটা একটু ফলো করি। যদি এরকম কোনো ত্রিভুজ দেওয়া থাকে, এমনিতে আমরা একটা ত্রিভুজ আঁকলাম তোমাদের মন মতো, এই বাহুটা বড় দিলাম, এই বাহুটা ছোট দিলাম, এটা আর একটু বড় দিলাম, এটার নাম দিলাম ধরো এ। জ্যামিতিক চিত্র এইভাবেও ঘুরতে পারবে, মানে এটা 12টার কাটা হইলে 1 2 3, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারবে, আবার ঘড়ির কাঁটার কি উল্টা দিকেও ঘুরতে পারবে। তোমরা যেভাবে বলবা আমরা ঠিক সেভাবে ঘুরিয়ে দিব। যেহেতু আমার স্ক্রিনের ওই পারে তোমরা অনুপস্থিত, সেজন্য আমি আমার মন মতো ঘুরিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ, আমরা এদিকে ঘোরালে এখানে বি আসবে, আর এদিকে ঘোরালে এখানে বি আসবে, তাহলে আমরা উল্টার দিকে দিলাম, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি সি। তাহলে ত্রিভুজের নাম কি এবিসি। এই ত্রিভুজের যে কোনো দুই বাহু বিবেচনা করতে হবে। তুমি ইচ্ছা করলে এবি বাহু আর এসি বাহুর কথা বলতে পারবে, যদি ইচ্ছা করো তাহলে এবির সাথে তোমরা বিসি বাহুর কথা বলতে পারবে। যদি মনে হয় না স্যার আমি এসি বাহুর কথা বলবো আর বিসি বাহুর কথা বলবো, হ্যাঁ তাও বলা যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট কোণ ফিক্সড করা। তাহলে আমরা বি কোণটা ধরতে পারি, এ কোণটাও ধরতে পারি, অথবা সি কোণটা ধরতে পারি। তাহলে আমরা যেহেতু ম্যাথমেটিক্স সবসময় বাম পক্ষ থেকে শুরু করি, সেই শর্তে আমরা এখানে কোণটা ধরে নেব। তাহলে এই কোণটা হচ্ছে থিটা, মানে সূক্ষ্ম কোণ। আর একটা বাহুর নাম কি এবি, আর একটা বাহুর নাম কি বিসি। বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে আমরা এই বাহুর নাম যদি এ মনে করি, কি মনে করলাম এ, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই সিটা যদি আমরা এইখানে দেই তাহলেও হবে, আর এইখানে আমরা কি দিতে পারবো বি, তাহলে এভাবে দিলাম। এখন আমরা এই কোণটা কি মনে করলাম থিটা, আর যেই পাশে কোণ থাকবে তার উল্টা দিকে একটা বাহু থাকবে। আমি এই দিকে তাকিয়ে আছি, তার মানে আমার গাড় এখন কোন দিকে উল্টা দিকে। এখন আমি যদি ওই পাশে ঘুরে যাই, তাহলে আমার মুখটা থাকবে বোর্ডের দিকে, আমার গাড়টা থাকবে পিছনের দিকে। তাহলে এটা কোন পাশে আছে উপরে, যেহেতু কোনটা উপরে আছে তাহলে বাহুটা কই আসবে নিচে, সেই শর্তে এই বাহুর নাম কি এ। সেম এই কোণটার নাম কি বি, তাহলে বির উল্টা দিকে এই বাহুটার নাম কি হবে বি বাহু, মানে এটা হচ্ছে বি কোণের জন্য বাহু, আর এটা হচ্ছে এ কোণের জন্য বাহু। তাহলে এখানে কয়টা বাহু দেওয়া আছে দুইটা বাহু, আর দুই বাহুর ভিতরে যে কোণ আছে এই কোণের নাম হচ্ছে থিটা, এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। তাহলে ফর্মুলাটা কি হইল, দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ টিটা দেওয়া থাকলে। তো আমি লিখে দিচ্ছি তোমাদের, 3 নম্বর ফর্মুলা হচ্ছে ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ টিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান। দেখো আমি এখানে দিলাম কি ত্রিভুজের কয় বাহু দুই বাহু, তাহলে এক বাহুর নাম কি এ আর এক বাহুর নাম কি বি। তার মানে হচ্ছে এ আর বি অন্তর্ভুক্ত, দুইটার ভিতরে কি আছে থিটা, আর থিটা কার জন্য সি এর জন্য। অন্তর্ভুক্ত কোণ টিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি সাইন থিটা। এখানে ক্ষেত্রফল মানে তো বর্গ, আমরা একক লিখব, যেহেতু এখানে সেন্টিমিটার বা মিটার লেখা নেই। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি, তাহলে এই বাহুর নাম কি এ আর এই বাহুর নাম কি বি, তাহলে আমরা কি লিখলাম হাফ এ বি, আর এই কোণটা হচ্ছে কি থিটা, তাহলে এখানে কি আসবে সাইন থিটা।
সাপোজ মনে করো এই বাহুটার মান হচ্ছে 10 আর এই বাহুটার মান হচ্ছে 8 আর এই অন্তর্ভুক্ত কোণ টিটা হচ্ছে 30 ডিগ্রি। যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে আমরা বের করতে পারবো। সুতরাং লিখব ত্রিভুজ, এই ছিল নাম হচ্ছে ত্রিভুজ এবিসি, এর ক্ষেত্রফল সমান হাফ। এ মানে কত 10 আর বি মানে কত 8 ইন্টু সাইন, এখানে লিখব কি 30 ডিগ্রি। এখানে যদি সেন্টিমিটার লেখা থাকে তাহলে এখানেও সেন্টিমিটার লেখা থাকবে। তাহলে আমরা ক্ষেত্রফল মানে এখানে কি আসবে বর্গ সেন্টিমিটার। এখন এই দুই দ্বারা আমরা 10কে কাটাকাটি করবো, কি থাকবে একটা 5 ইন্টু 8 আর সাইন 30 মান কত হাফ, এটা আমরা মুখস্থ জানি। তোমাদের আমরা যখন 9.2 পড়াবো তখন এটা বুঝাই দিব। তাহলে আমরা 2 দ্বারা কাটাকাটি করবো 8, তাহলে 2 দিয়ে যদি আমরা 8কে কাটি এখানে কি আসবে একটা 4, তাহলে 4 আর 5 গুণ করলে কত আসবে 20। এখানে বর্গ সেন্টিমিটার, আমরা এখানে কি লিখব বর্গ সেন্টিমিটার। এই জাতীয় ম্যাথগুলা পরীক্ষায় এমসিকিউ আকারে আসে অথবা 2 নম্বরের জন্য আসে। প্রথম কোয়েশ্চনটা বুঝাইতে পারছি তোমাদের 3 নম্বর ফর্মুলাটা। এখন আমরা পড়ব আরেকটা ফর্মুলা। ফর্মুলা হচ্ছে ত্রিভুজের জন্য আমরা সমবাহু ত্রিভুজ করব। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। ধরো আমরা এই বাহু এদিকে আঁকলাম, আমরা এই যে ক্যালকুলেটরটা আছে ধরো এটা সমান, এটার এই অংশের সমান, এই অংশের সমান আঁকলাম আমরা বোঝার জন্য আঁকলাম। তাহলে সেম এইটা দিয়ে মাপে এইভাবে আঁকবো। তাহলে এদিকে দিল সেম এটা মাপলাম, আমরা এইভাবে মাপ দিলাম এতটুক, তাহলে এখানে এতটুক, এখানে আবার এতটুক। ধরো আমরা এটা আঁকলাম সমান মাপ দিয়ে, তাহলে এই বাহুর মান যদি 50 হয় তাহলে এই বাহুর মান কত 50, সেম এরিয়া বাহুর মান কত আসবে 50। তাহলে যেই ত্রিভুজের 3 বাহু সমান, তাহলে এই বাহুর মান যদি 5 হয় তাহলে এই বাহুর মান কত 5, এই বাহুর মান কত 5। যদি কোনো ত্রিভুজের 3 বাহু সমান হয় তখন সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব, তাহলে এইটা যদি এ হয় তাহলে এটা কি আসবে এ, এটা কি আসবে এ। তাহলে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করি। প্রথমে পরিসীমা হচ্ছে বাহুগুলার যোগফল। তাহলে এখানে কি আছে একটা এ, এখানে একটা কি আছে এ, আর এখানে কি আছে একটা এ। তাহলে পরিসীমা যোগ করলে কত আসবে 3a। এখানে একক লিখব, এখানে সেন্টিমিটার লেখা থাকলে এখানে কি আসবে একটা সেন্টিমিটার। এটা ফর্মুলা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 সাথে a²। এটা ফর্মুলা। কিভাবে আসলো আমরা তোমাদের এই অধ্যায় শেষে প্রমাণ করে দিব। ক্ষেত্রফল মানে কি বর্গ, আর সাইডে কি আসবে একটা একক। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 3a, আর এ হচ্ছে এই ত্রিভুজের কার দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এটা আরেকটা ফর্মুলা, উচ্চতা ইকুয়াল √3/2 সাথে একটা এ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের সূত্র এখানে আসবে কি একক, এখানে আসবে একক। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের উচ্চতা। আরেকটা কথা, সমবাহু ত্রিভুজের উচ্চতা আর মধ্যমা সেম। তাইলে এখানে আমরা কি লিখতে পারবো? সমবাহু ত্রিভুজের মধ্যমা, মধ্যমা ইকুয়াল হচ্ছে সেম √3/2 a একক। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের হিসাব নিকাশ। আরেকটা বেসিক, সমবাহু মানে শুধু বাহু সমান নয়, কোণ সমান। এই কোণটা 60 হবে, এই কোণটা 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, আর তিন কোণ কত হবে? 180 ডিগ্রি। সমবাহু মানে সব সমান, প্রথমে বাহু সমান, তারপরে কোণ সমান এবং প্রত্যেক কোণ 60 ডিগ্রি, তারপরে উচ্চতা সমান এবং মধ্যমাও সমান। তাইলে আমি একটা সমবাহু আইকা দেখাই, এই পাশটা এখানে একটা সমবাহু রাখলাম, ধরো এটা চোখের আন্দাজে সমবাহু ত্রিভুজ আন্দাজ মতো। তাহলে এটা হচ্ছে এ, এইটা দিলাম বি, এটা হলো কি? স্বাভাবিক দৃষ্টিতে যেটা মাটির বরাবর শুয়ে থাকবে সেটা ভূমি। তাহলে এখানে ভূমিকে বিসি, শীর্ষকে এ, শীর্ষ এ হতে ত্রিভুজের বিপরীত বাহু নেওয়া লাগবে। শীর্ষ বি হতে বিপরীত বাহু কি আসবে? এসি। আর শীর্ষ যদি সি ধরি তাহলে বিপরীত বাহু কি আসবে? এবি। শীর্ষ এ হতে বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুর উপর কিন্তু মধ্যবিন্দু নেওয়া লাগবে, শুধু আঁকলেই হবে না। তাহলে শীর্ষ যদি আমরা ইয়ে নেই তাহলে বিপরীত বাহুকে বিসি, এটা মধ্যবিন্দু নিতে হবে। এখানে মধ্যবিন্দু নিলাম। সি অক্ষরের পরে আমরা ডি অক্ষর আনবো। তাইলে শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ, এই যে আমরা রেখাটা আঁকলাম, এই রেখাটার নাম কি? এডি। যে রেখাটা আঁকলাম সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এটা মধ্যমা কার কাজ করবে? উচ্চতার কাজ করবে। এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পরে দিব। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমার উচ্চতা কি? 1। যদি কেউ তোমাকে মধ্যমার সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে তোমরা এভাবে বলবে, শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু, যে কোনো শীর্ষ হইতে পারে, এ শীর্ষ, বি শীর্ষ, সি শীর্ষ, শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা সমান। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা সমবাহু ত্রিভুজ মুছে দিব বোর্ড থেকে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।